ধারাবাহিকে শুরুতে দেখা যাচ্ছে বাণী সকলকে বলছে আমাদের একটাই টার্গেট, ছোটর বাবুর যেন কোনো ক্ষতি না হয়। মৌলি তখন বলে, বাণী তুমি খুব সুন্দর অ্যাক্টিং করতে পারো, কিন্তু ঈশানী তো এবার রেগে গেছে আর বলছে, মৌলি এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। পিনাকি তো অসুস্থ অবস্থায় বলছে, মৌলি তুমি কিন্তু বাড়াবাড়ি করো না। অনিরুদ্ধ আর বাণী যদিও বা কোম্পানির দায়িত্ব নিয়ে থাকে, ক্ষতিটা বা কোথায়? নয়নতারা এবার মৌলিকে বলছে, মৌলি এই মেয়েটা এই পরিবারের জন্য কত কি করেছে, সেগুলো কি তুমি ভুলে গেছো? ও কোম্পানির বাঁচানোর জন্য সমস্ত কিছু দিয়ে গেছে। আর অনিরুদ্ধ এক সময় এই কোম্পানির সিও ছিল, আর তারও কিন্তু যোগ্যতা আছে কোম্পানি সামলানোর। সদাই দুজনের এই যোগ্যতা আছে এই কোম্পানির হ্যান্ডেল করার। পিনাকি তখন বলছে, ছোট মা তুমি একদম ঠিক কথা বলেছ, ওরা দুজনে এই বাড়ির কোনো ক্ষতি করতে পারে এটা বিশ্বাস করতে পারি না। নয়নতারা তখন বলছে, হ্যাঁ এই বাড়িটা ফেরার জন্য ওরা কত লড়াই করেছে সেগুলো ভুলে গেলে চলবে না। মৌলি তখন সকলের সামনে বলে, তাহলে আর কি ড্যাড, তুমি তাহলে চেয়ারম্যানের দায়িত্বটাও বাণীকে দিয়ে দাও। নাকি তো এবার উত্তেজিত হয়ে পড়েছে আর বলছে, মৌলি তুমি কিন্তু তোমার সীমা ছাড়িয়ে যাচ্ছ। ঈশানী এবার পিনাকিকে শান্ত হতে বলছে, শান্ত হও তুমি আর চিৎকার করো না, তোমার শরীর কিন্তু আবার খারাপ হয়ে যাবে। ঈশানী এবার মৌলিকে বলছে, মৌলি আর একটাও বাজে কথা নয়। নয়নতারাও এবার মৌলিকে বলছে, মৌলি তুমি তোমার জীবনের দিকে এগিয়ে যাও, জীবনটা তুমি শুধরে নাও। আর অনিরুদ্ধ তুমি একজন যোগ্য একজন ছেলে, তাই বলছি পিনাকির অনুপস্থিতিতে কে সিও হবে কে চেয়ারম্যান হবে বোর্ড ঠিক করবে, বোর্ড ঠিক করেই তোমাদের দায়িত্ব দেবে। এরপর তো বেশ কিছুক্ষণ সময় কেটে যায় আর মৌলি বাণী আর অনিরুদ্ধকে একটা অন্য জায়গায় ডাকে। অনিরুদ্ধ তখন বাণীকে বলে, বাণী মৌলি আমাদেরকে এখানে ডাকলো কেন হঠাৎ? বাণী তখন বলে, ওর মাথায় যে কখন কি চলে সেটাও জানি না। তখন তো ঠিক ওখানে মৌলি চলে আসে। মৌলি তখন বলে, আমার কাছে একটা প্রস্তাব আছে, সেই প্রস্তাবটা তোমরা যদি মেনে নাও তাহলে কিন্তু শেষমেশ লাভটা তোমাদেরই হবে। অনিরুদ্ধ তখন বলে, আবার প্রস্তাব? মৌলি তখন বলে, তোমাদের লাভের জন্যই হবে, সেটাই বলছিলাম। অনিরুদ্ধ তো বাণীকে বলে, কি ব্যাপারটা বলো তো বাণী, মৌলি আজকাল আমাদের লাভের কথাও ভাবছে? বাণী তো তখন হাসতে হাসতে বলে, সত্যি এটা তো অবিশ্বাস্য। মৌলি তখন বলে, থাক আর বলতে হবে না, তোমাদের লাভের জন্য প্রস্তাব আনলাম সেটাও তোমাদের সহ্য হচ্ছে না। বাণী তখন বলে, ঠিক আছে বলো কি লাভ, তোমার কি প্রস্তাব শুনি একটু। মৌলি তখন বলে, আমি চাই তুমি এই কোম্পানির সিইও হও, আর আমি নিজে সকলের সাথে কথা বলে এই ব্যবস্থাটা করে দেব। আর তুমি যে ওই রায়বাড়ির আসল উত্তরাধিকারী সেটাও চিৎকার করে দেব, সবার সামনে বলে দেব। বাণী তখন মৌলিকে বলে, তোমার জীবনটা যদি গুছিয়ে নিতে চাও তাহলে তো এরকমই করা উচিত, কিন্তু তুমি এর মধ্যে একটাও কিছু করবে না, কারণ এর পিছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে তোমার। মৌলি তখন মিচকি হেসে বলে, হ্যাঁ এর পিছনে তো একটা স্বার্থ আছে, আমার একটা শর্তও আছে, আমি শুধুমাত্র চাই এই অনিরুদ্ধকে। এবার তো মৌলি একটা সিঁদুরের কোটো বের করেছে আর বলছে, তোমাকে কিন্তু বিয়ে করতে হবে আমাকে অনিরুদ্ধ। অনিরুদ্ধ তো এবার রেগে যায় আর বলে, তোমার কি এর পরেও শিক্ষা হয়নি? মাথায় বন্দুক রেখে আমাকে ব্ল্যাকমেল করে আমাকে টলাতে পারোনি, তারপরেও এত কিছু? আর তুমি এখন ভাবছো আমি লোভে পড়ে তোমাকে বিয়ে করে নেব? বাণীও তো তখন সরাসরি বলছে, মৌলি তুমি থাপ্পড়টা তাড়াতাড়ি ভুলে গেলে, এই সিঁদুরটা না অনিরুদ্ধর জন্য নয়, যাকে তুমি বিয়ে করবে যাকে তুমি ভালোবাসবে তার জন্য তুলে রাখো। অন্যের সংসারটা না ভেঙে নিজের সংসারটা গুছিয়ে রাখার চেষ্টা করো মৌলি। অনিরুদ্ধ তো তখন বলে, বাণী আমার স্ত্রী, বাণী ছাড়া আমার কেউ স্ত্রী হবে না, এই কথাটা মাথায় ঢুকিয়ে রাখো মৌলি, তাই ভবিষ্যতে এরকম ধরনের প্রস্তাব নিয়ে আমাদের সামনে আসবে না। এই বলে তো বাণীর হাতটা ধরে ওখান থেকে বাণীকে নিয়ে চলে যায়। এরপর তো বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। বিক্রম দেব মৌলিকে নিয়ে একটা শপিং মলে নিয়ে চলে এসেছে। মৌলি তো অবাক আর বলছে, মিস্টার বিক্রম দেব আমাকে এখানে নিয়ে এলেন কেন? বিক্রম তখন বলছে, মৌলি আমি তোমার বুদ্ধি দেখে না পুরো অবাক। মৌলি তো তখন বলে, মানে? বিক্রম তখন বলছে, তোমাদের কোম্পানি পুরো ডুবতে বসেছে আর এখন তুমি অনিরুদ্ধকে নিয়ে পাগল হয়ে পড়েছো। একটা কথা বুঝতে পারছি না, তোমার কাছে ইম্পর্টেন্ট কি, কোম্পানি সিও হওয়া নাকি অনিরুদ্ধকে পাওয়া? আরে বাবা এটা কি বিয়ে করার সময় নাকি? মৌলি তখন বলছে, আরে বাবা এখনো পর্যন্ত জানি না এই কোম্পানির আমার জায়গাটা কোথায়, জানি না দাদাই কাকে সিও বানাবে, আর এমনি থেকে বাড়িতে আমার বিয়ের জন্য চাপ দিয়েই যাচ্ছে। আমার ড্যাড তো সরাসরি বলে দিয়েছে আমি যদি বিয়ে না করি এই সম্পত্তির কানাকড়িও পাবো না।
বিক্রম তখন বলছে তোমার ড্যাড বললো আর তুমি সবকিছু মেনে নিলে। তোমার এখন একটাই দায়িত্ব, তুমি কোম্পানি সিও কিভাবে হবে সেটাই মাথায় রাখো। মৌলি তখন বলে আমি দাদাইকে কি বলতে যাব? তাও দাদাইকে যখন বলতে যাই, দাদাই তখন আমাকে একটাই কথা বলে, এসব বিষয়ে আমাকে একটা কথাও বলবে না, এসব বিষয়ে আমাকে থাকতে বারণ করে। বিক্রম তখন বলছে এই কারণেই তো তোমার এখানে আনা। মৌলি তখন বলছে কি এখানে এখানে কি আপনি আমাকে শাড়ি পরাবেন নাকি? শাড়ি পরিয়ে ভালো মেয়ে সেজে ওই ঘরে আপনি আমাকে থাকতে বলছেন? বিক্রম তখন বলছে তুমি এখন তোমার মার জন্য একটা শাড়ি কিনবে। মৌলি তো অবাক আর বলছে মমের জন্য? বিক্রম তখন বলছে দেখো মৌলি, কখনো সোজা পথে সোজা আঙুলটা যদি না যায় না, তাহলে আঙুলটা বেঁকাতে হয়। তুমি গিয়ে তোমার মাকে খুব ভালো করে বোঝাবে, আর তোমার মা পিনাকিকে গিয়ে বোঝাবে। আর তোমার কোম্পানিতে যারা লেবার আছে তাদের টাকা দাও, তাদের প্রতিশ্রুতি দাও। তোমার সিইও হওয়াটা কিন্তু খুব জরুরি মৌলি রায়, আর তাতে তোমারও লাভ আমারও লাভ। মৌলি তখন বলছে ও বুঝতে পেরেছি, খেলাটা তাহলে অন্যরকম ভাবে খেলতে হবে। এই বলে তো মৌলি ওখান থেকে চলে যায়। এবার বিক্রমদেব বলছে একা একা কি জানে মেয়েটা কি বুঝেছে, আশা করি আমার কথাটা বুঝেছে। ও না ঘরে গিয়ে আবার একটা ঝামেলা পাকায়। অন্যদিকে মৌলি তো একটা দোকানে চলে গেছে শাড়ি কিনতে, আর একটা শাড়ি চুজ করেছে। দোকানদারকে বলছে এই শাড়িটা আমার লাগবে। দোকানদার তখন বলছে সরি ম্যাডাম, ওই শাড়িটা অলরেডি বুক করা হয়ে গেছে আগে থেকে। মৌলি তখন দোকানদারকে বলছে ওই শাড়িটার কত দাম? যা দাম হবে তার 3 ডবল আমি দিয়ে দেব। তখনই সেখানে রোদ্দুর বলে একজন ছেলে চলে আসে, যে পিনাকিকে বাঁচিয়েছিল। রোদ্দুর মৌলিকে এসে বলছে সবসময় টাকা থাকলে না সবকিছু কেনা যায় না। মৌলি তখন রেগেমেগে উঠে এসে বলে এক্সকিউজ মি, আপনি কে? আমাদের মধ্যে কথা বলছেন কেন? রোদ্দুর তখন বলে আমি এজন্য বলছি অন্যের জিনিস টাকা দিয়ে সবসময় কেনা জরুরি নয়, একদম উচিত নয়, আর এটা আমার একদম পছন্দ নয়। মৌলি তো এবার তখন টোন কেটে কেটে বলে আচ্ছা আপনি কি পছন্দ করেন? সুন্দরী স্মার্ট মেয়ে দেখলে তাকে এসে ডায়লগ দেওয়া? রোদ্দুর তো এবার মৌলিকে উল্টে ফাঁসিয়ে দেয় আর বলে ওই এখানে কোনো স্মার্ট সুন্দরী মেয়ে দেখতে পাচ্ছি না তো। জ্ঞান আমার কাছে আসে, কিন্তু দেব কাকে বলুন তো? তখন বলে আপনি জানেন আমি কে? রোদ্দুর তো তখন বলে আমি জানি না, তবে প্রয়োজনও করছি না। মৌলি তখন রোদ্দুরকে বলে না সাহস কম নয় তো? রোদ্দুর তখন বলে এটা আমার সাহস নয়, এটা আমার অভ্যাস, সঠিক কথা বলার অভ্যাস। তবে আপনাকে দেখে মনে হচ্ছে আপনার অভ্যাস নেই, আপনি বরং উল্টো কথা বলেন, আপনার সঠিক কথা শোনার অভ্যাস নেই। দেখেই আমি বুঝতে পেরেছিলাম ছোটবেলায় 2-1 ঘা পড়তো না তাহলে এরকম তৈরি হতেন না আপনি। বলি তো এবার রেগে গেছে, বলছে হোয়াট? দোকানদারের কাছে যায় আর বলে আপনি ওই শাড়িটাই আমাকে প্যাক করে দেবেন। দোকানদার তো এবার মৌলিকে সরাসরি বলে সরি ম্যাডাম, আমরা যাকে একবার কথা দিই কথার খেলাপ করি না। এই শাড়ি কিনেছেন। মৌলি তো এবার দোকানদারকে থ্রেট করছে আর বলছে আপনি জানেন আমি কে? আপনি কার সঙ্গে কথা বলছেন? রোদ্দুর তো এবার মৌলির কাছে গেছে আর বলছে হ্যাঁ অবশ্যই উনি জানেন, একজন মহিলার সাথে কথা বলছে যিনি ভাবেন টাকা দিয়ে সবকিছু কেনা যায়। দোকানদার তো এবার মৌলিকে বলছে কেন আরো অনেক শাড়ি আছে, অনেক কালেকশন আছে, আপনি দেখুন আপনার পছন্দ হবে। মৌলি তো এবার রেগেমেগে বলছেন না আমি কোনো দিনও এই দোকানে পা রাখবো না। মৌলি তো এবার রোদ্দুরকে বলে আমাদের আবারও দেখা হবে, দেখা হলে এই অপমান আমি সুদে আসলে শোধ করে নেব। রোদ্দুর তো তখন বলে ঠিক আছে আমি অপেক্ষায় থাকবো। মৌলি তো তখন রাগমাগ দেখে ওখান থেকে চলে যায়। আর এখানেই আজকে এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে শেষমেশ কি মৌলির সঙ্গে রোদ্দুরের বিয়ে হতে চলেছে? মৌলি কি রোদ্দুরকে ভালোবেসে ফেলতে চলেছে? আপনাদের মতামতটা অবশ্যই কমেন্ট জানাবেন।